চলুন দর্শক ফিরে যাই আমাদের আজকের অতিথি অভিনেতা ডাক্তার এজাজুল ইসলামের কাছে। আবারও ফিরে এলাম আপনার কাছে। বলছিলাম আজ আমাদের ভালোবাসার মানুষ, তাকে কতগুলো বিশেষণ দিলে আসলে সেটা যথেষ্ট হবে আমার জানা নেই। একই সাথে তিনি পরিচালক, নাট্যকার, লেখক, সাহিত্যিক, ঔপন্যাসিক, আরও অনেক অনেক বিশেষণ রয়েছে তার নামের সাথে। তিনি আমাদের সবার ভালোবাসার মানুষ হুমায়ুন আহমেদ। তার আজ জন্মবার্ষিকী। তিনি আমাদের মাঝে থাকলে নিশ্চয়ই আজকের দিনটি অন্যরকম হতো। যেহেতু নেই, সে কারণে আজকে তাকে নিয়ে একটু স্মৃতিচারণ করতেই চাইবো। আপনার সাথে তার প্রথম পরিচয়, সেই সময়টা বা সেই দিনটার কোনো মুহূর্ত মনে পড়ছে কি? সবসময় মনে পড়ে প্রথম পরিচয় স্যারের অফিসে, কাকরাইলে আসিফ ম্যানশনে নুহাস চলচ্চিত্রের অফিস ছিল। সেখানেই স্যারের সঙ্গে প্রথম দেখা। সেখানে গিয়েছিলাম আসলে আমার IPGMরে যখন আমি নিউক্লিয়ার মেডিসিনে পোস্ট গ্রাজুয়েশন শেষ করি, তখন আমার প্রফেসরের সঙ্গে দেখা করতে। উনি ছিলেন হুমায়ুন স্যারের ছোটবেলার বন্ধু। বগুড়া জেলা স্কুলে একসঙ্গে পড়াশোনা করতেন। তো আমার স্যারের সঙ্গে দেখা করতে যে হুমায়ুন স্যারের সঙ্গে দেখা হয়েছে, ঘটনাটা সেরকম না। আমি যখন IPGMরে যে জানতে পারলাম আমার স্যার হুমায়ুন স্যারের অফিসে, তখন আমার মূল কাজ হয়ে গেল যে এই ছুতায় হুমায়ুন স্যারকে দেখব। আচ্ছা। তো যখন হুমায়ুন স্যারের অফিসে আমি গিয়েছি, তখন আসলে আমার ডাক্তার স্যারের কাছে যাইনি, আমি হুমায়ুন স্যারের কাছে। উদ্দেশ্যটা আসলে ওটাই ছিল। উদ্দেশ্যটা পরিবর্তিত হয়ে গিয়েছিল এবং স্যারের সঙ্গে দেখা হয়েছে এবং দেখা হবার যে প্রাপ্তি, সেটা 100 ভাগের উপরে আমি পেয়েছি। শুধুই দেখা করা নাকি ইচ্ছে ছিল যে একটু আপনি অভিনয় করেন বা করতে চান, এই ধরনের কোনো কিছু একটু প্রকাশ করা? অবশ্যই শুধুই দেখা করা না, অবশ্যই স্যারকে অনুরোধ করে যে স্যার আমাকে একটু সুযোগ দেন, আচ্ছা, আমাকে একটু কাজ করার সুযোগ দেন, আমি হয়তো বা পারবো। আপনার প্রথম উল্লেখযোগ্য কাজ হুমায়ুন আহমেদ স্যারের সাথেই করা হয়েছে। তো তার আগেও আপনি ছোটবেলা থেকেই টুকটাক করে অভিনয় করতেন। তো এই যে প্রথম কাজ এত বড় মাপের একজন মানুষের সাথে, সেই কাজের কোনো অভিজ্ঞতা? প্রথম এত বড় কাজ এত সহজে পাবো এটা কিন্তু স্বপ্নেও ভাবিনি। যখন আগে তো রেডিওতে কাজ করতাম, আমি রেডিওতে খবরও পড়তাম। তারপর টেলিভিশনে যখন অডিশন দিলাম, দেওয়ার পরে যখন পাশ করলাম অডিশনে, তখন অডিশন অনেক কঠিন ছিল। এখন শুনি অনেক সহজ। আচ্ছা। হ্যাঁ, তো অডিশনে পাশ করবার পরে তো আমি তো ঘুরে বেড়াচ্ছি প্রযোজকদের কাছে, কে আমাকে সুযোগ দেন। শুরুতে গাধার মতো একটা চিন্তা ছিল যে অডিশনে পাশ করলে আমাকে ডাকবে। তো অডিশনে পাশ করলাম, কেউ ডাকে না, কোনো খবরই নেই। আচ্ছা। তারপর একজন বলল যে পাশ করলেই তোমাকে ডাকবে, অত সহজ না, জুতার তলা ক্ষয় করো, দুয়ারে দুয়ারে ঘোরো, তারপর যদি সুযোগ পাও। তারপর দুয়ারে দুয়ারে ঘোরা শুরু করলাম। দুয়ারে দুয়ারেই ঘুরছিলাম, মানে দুয়ার খুলে ভেতরে ঢোকার মতো সাহসই হচ্ছিল না। তো তখন তো আপনি একই সাথে ডাক্তার হয়েও গেছেন। হ্যাঁ, হয়ে গেছে। তো মানে দুটোকে তখন ডাক্তারিটাকে বাদ দিয়ে এটার পেছনে এত সিরিয়াসলি আগানোর লক্ষ্যটা কি ছিল? তো অবশ্যই অভিনয়ের প্রতি ছিল, যেমন ডাক্তারির প্রতি তেমন। আমি তো সবসময় বলি যে আমার যমজ সন্তান দুটি, একটি আমার চিকিৎসা পেশা আর একটি আমার অভিনয় পেশা। তো যখন টেলিভিশনের গল্পটা করি, তো যখন ঘুরছি সবার দুয়ারে দুয়ারে, তখন খবর পেলাম যে হুমায়ুন স্যারের একটি নাটক হবে। তো চিন্তা করলাম যদি লাঠি নিয়ে দাঁড়ায় থাকা যায়, এরকম একটা চরিত্র তো অবশ্যই আছে। তো আমি প্রযোজকের কাছে যাবার তো সাহসই নেই। ওনার যে সহকারী, অনেক কষ্টে তার সামনে যে বসবার সুযোগ পেলাম, তাকে আমি বললাম যে হুমায়ুন স্যারের নাকি একটি নাটক হচ্ছে, ছোটখাটো একটা চরিত্র পাওয়া যাবে না? আমি তো অডিশনে পাশ করেছি। আচ্ছা। তো উনি আমার দিকে এমনভাবে তাকালেন, চোখ বড় বড় করে। তার অর্থ হচ্ছে, বেটা তোর এত বড় সাহস, তুই হুমায়ুন আহমেদের নাটকে অভিনয় করতে চাস? মানে আমি তার চোখ দেখে, উনি চোখ বড় করে আমার দিকে কি জানি লিখছিলেন, লিখতে লিখতে আমি যখন বললাম, এভাবে তাকালেন। তাকানোর পরে আবার মাথা নিচু করলেন, করে বললেন যে যান। এই আমি চলে আসলাম। স্যারের নাটকে ছোট্ট একটি চরিত্রের জন্য একজন সহকারী প্রযোজকের কাছে এই চোখ রাঙানি দেখে আসা মানুষ হুমায়ুন স্যারের কাজে এত সুযোগ পাবে, এটা তো অলৌকিক। সত্যি আমার জীবনে সবকিছুই আমি মনে করি যে আমার স্বপ্নের চাইতে বেশি হয়েছে। কারণ আমার সারা জীবনই স্বপ্ন ছিল অনেক ছোট। মানুষের তো স্বপ্নের শেষ নেই। হ্যাঁ, 10 লাখ টাকার গাড়ি কিনলে 50 লাখ টাকার গাড়ি কিনতে চায়, 50 লাখ টাকার গাড়ি কিনলে
2 কোটি টাকার গাড়ি কিনতে চায়। আমার সারা জীবনই স্বপ্ন ছিল একটা ভাঙাচোরা গাড়ি, ছোট্ট একটা ফ্ল্যাট, কিছু রোগী দেখব, ডাল ভাত খাবো, চিকিৎসা হলে ডাক্তারকে দেখানোর মতো পয়সা থাকবে, বউ বাচ্চা নিয়ে মোটামুটি অভাবে পড়বো না, টাকা ধার করতে হবে না। এটাই কিন্তু আমার ড্রিম। এর বেশি কোনো ড্রিম আমার ছিল না, তো তার চেয়ে বেশি পেয়েছি। হুমায়ুন আহমেদের সাথে আপনার 16 বছরের এই যে যাত্রা, সেখানে তো শুধু অভিনয়ের সেটের মধ্যেই সেটা সীমাবদ্ধ ছিল না। অভিনয়ের সেট থেকে তার অন্দরমহল সবখানেই আপনার সাথে তার একটা আন্তরিকতা ছিল, একটা খুব কাছাকাছি একটা সম্পর্ক ছিল। আমি এমনও শুনেছি আপনার বিভিন্ন গল্প থেকে যে উনি হয়তো কোনো একটা স্বপ্ন দেখেছেন বা কিছু একটা হয়েছে, আপনাকে সেটা শেয়ার করতেন। হয়তো অন্য অনেকের সাথেই করতে পারতেন, কিন্তু আপনাকেই হয়তো ভালোবাসতেন বলে করতেন। তো এই ধরনের বিশেষ কোনো মুহূর্তকে এই মুহূর্তে মনে পড়ছে? দায়িত্বের যেখানে প্রয়োজন ছিল, সততার যেখানে প্রয়োজন থাকতো, স্যার আমাকে ডাকতেন। প্রথম ছবি বানাবেন স্যার, প্রথম তো না, শ্রাবণ মেঘের দিন, তখন স্যার আমাকে ডাকলেন, ডাক দিয়ে বললেন যে ডাক্তার ছবি বানাবো, ছবির সমস্ত দায়িত্ব তোমার উপরে। আমি জীবনে সিনেমায় অভিনয় করিনি, হ্যাঁ, আমি সিনেমা দেখেছি শুধু। ছোটবেলা থেকে আমার সিনেমা দেখার প্রচন্ড নেশা ছিল। প্রাইভেট পড়তে যেতাম, তো অঙ্ক স্যারের বাসা ছিল সিনেমা হলের পাশে। আচ্ছা, তো প্রাইভেট পড়েই বই খাতা বগলে নিয়ে সিনেমা হলে যেতাম, দেখতাম কোন ছবি আসছে, মানে যে ছবি এখন চলছে সেটা তো দেখা শেষ। আচ্ছা, পরবর্তীতে আগে সিনেমা হলের সামনে লেখা থাকতো আসিতেছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোন কোন সিনেমা আসিতেছে সেগুলি দেখতাম, এবং কবে আসবে সে ছবি দেখতাম। ছবির পাগল ছিলাম দেখার। আচ্ছা, তো সুতরাং, কিন্তু যে মানুষ একটি ছবি বানানো সম্বন্ধে কিছুই জানেন না, তাকে ডাক দিয়ে স্যার বললেন যে আমি শ্রাবণ মেঘের দিন ছবি বানাবো, ছবির সমস্ত দায়িত্ব তোমার, টাকা পয়সা সব আয়োজন তোমাকে করতে হবে। তো আমার তো মানে উচ্ছ্বাসের শেষ নেই, আবার ভয়েরও শেষ নেই, যে আমি তো কিছুই জানি না, হ্যাঁ, আমি এত কি বড় করে কি একটা করবো, দায়িত্ব। একটা ছবি বানানো ব্যাপার, এ তো যা তা না। কিন্তু ওই যে বিশ্বাসটুকু ছিল, পারবো, এবং পেরেছি, এবং সুন্দরভাবে পেরেছি। ছবির শেষ দৃশ্য যেদিন যমুনার পাড়ে শুটিং হচ্ছে, শ্রাবণ মেঘের দিনে অনেক ঝামেলা হয়েছিল আমাদের মাঝখান থেকে। একদম কেন্দ্রীয় শিল্পী তিনি রাগ করে চলে এসেছিলেন, আবার রিশুট হয়েছে। মানে একটা ছবি শুট করতে গেলে যত প্রকার ঝামেলা হতে পারে সব হয়েছিল, ডিফোকাস হয়েছিল অনেক দৃশ্যের, সেগুলি রিশুট করতে হয়েছে। তারপর বর্ষাকালে শুটিং, শ্রাবণ মেঘের দিন স্যার শ্রাবণ মাসেই শুটিং করেছিলেন। প্রচন্ড বৃষ্টির জন্য 1 দিন 2 দিন 3 দিন শুটিং হচ্ছে না। একটা ফিল্মের ইউনিট তখন 35, ফিল্মের ইউনিট দিনের পর দিন বসে বসে খাচ্ছে, নো জব, কত খরচ চিন্তা করে দেখেন। সে সময় হলো বন্যা, চারদিকে পানি, বাজার সদাই কিছুই করতে পারি না, কোনো খাবার পাওয়া যায় না। এই যে একটা যুদ্ধ, মানে একটা নতুন মানুষ যে সিনেমার কিছুই বোঝে না, তার উপরে সব ঝামেলা পড়ে গেল। বাট আমি একদম সফলভাবে ছবি শেষ করেছি। শেষ দৃশ্য যেদিন, এই যে নৌকায় করে সব চলে যাচ্ছেন, গোলাম মোস্তফাকে আমরা দেখেছি। যমুনার পাড়ে শেষ দৃশ্য শুট করা হচ্ছিল, ছবির শেষ দৃশ্য শুট করা হচ্ছে, স্যার নদীর পাড়ে একটা চেয়ারে বসে তাকিয়ে আছেন, সূর্য ডুবে যাচ্ছে, অসাধারণ দৃশ্য। শুট শেষ হওয়ার পরে ছবির শেষে স্যার সবাইকে ডাকলেন, সবাই বসা। তখন স্যার সবাইকে বললেন যে এই ছবি আমি কখনো শেষ করতে পারতাম না যদি আমার সঙ্গে ডাক্তার না থাকতো। তো একটি 100% অজ্ঞ লোক একটি ছবির দায়িত্ব নিয়ে এভাবে শেষ করেছি, এবং স্যারের মতো মানুষ বলেছেন যে এই ছবি আমি কখনো শেষ করতে পারতাম না যদি আমার সঙ্গে ডাক্তার না থাকতো। দিস ইজ মাই অ্যাচিভমেন্ট। নিঃসন্দেহে প্রথম চলচ্চিত্রে এত বড় একটা দায়িত্ব, এবং সেটার মধ্য দিয়ে এত রকমের অভিজ্ঞতা হয়ে গেছে। এরপর নিশ্চয়ই আপনার যে কোনো দায়িত্ব বা বিশেষ করে চলচ্চিত্রের আসলে মনে হতো যে কোনো ব্যাপারই না, সব করে ফেলতে পারবো। আন্তরিকতা এবং ভালোবাসা থাকলে আমি মনে করি কোনো কাজই অসম্ভব না, যদি আমি আন্তরিকভাবে কাজ করি এবং সৎভাবে কাজ করি। স্যার এই বিশ্বাসটুকু আমার উপরে রেখেছিলেন যে আমি সৎভাবে কাজটা করব, এবং আমি করতে পেরেছি। প্রথম চলচ্চিত্র শ্রাবণ মেঘের দিন, সেটাতে হুমায়ুন আহমেদ স্যারের আপনার চরিত্রটি ছিল বেশ সাধারণ বা হাস্যরসাত্মক না আর কি, আমি যেটা বলতে চাচ্ছি। একদম সিরিয়াস। আমার দৃশ্যে দর্শক অনেক কেঁদেছিলেন। আমি নিজেও যখন ছবি দেখি তখন একদম শুনশান, পিন ড্রপ সাইলেন্স যেটাকে বলি, এবং দর্শক যে কাঁদছেন, দর্শকের চোখ যে ছলছল আমার অভিনয়, সেটা আমি বুঝতে পেরেছি। তো তখন স্যার জানতেন না যে
আমাকে দেখে দর্শকরা একসময় খুব হাসতো। মেডিকেল কলেজে এটা আমার মানে হিস্টোরি ছিল। আমি মেডিকেল কলেজে খুবই ছাত্রদের কাছে, শিক্ষকদের কাছে খুবই প্রিয় পাত্র ছিলাম। যে এই জায়গাটাতেই আমি আসতে চাচ্ছিলাম যে দ্বিতীয় চলচ্চিত্র দুই দুয়ারি, সেখানেই আমরা দেখলাম আপনি এত মজাদার একটা চরিত্র করেছেন, বৃক্ষ হয়ে আপনি মাটির নিচে অর্ধেক শরীর মাটির নিচে, এমন একটা চরিত্রতে আপনাকে আমরা দেখেছি এবং খুবই মানে খুব শক্ত শক্ত কথার মধ্য দিয়ে আপনি খুব হাস্যরস আসলে দিয়েছেন দর্শকদেরকে। তো এই যে আপনার কৌতুক রস যে আপনার মধ্যে আছে, এই বোধটা আসলে আপনি কখন আবিষ্কার করেছিলেন? অভিনয় আসার আগে থেকেই কি জানতেন? বন্ধু মহলে খুব জনপ্রিয় এই কমেডি করার জন্য? না, সেটা আসলে ছিলাম না, যখন যেরকম চরিত্র পেয়েছি করেছি। কিন্তু এটা ইভালুয়েট করেছেন হুমায়ুন স্যার। হ্যাঁ, মানে স্যার এমন একজন মানুষ, স্যার সবসময় বলতেন যে তুমি কি পারবে এটা বোঝার দায়িত্ব আমার, তোমার না। তোমাকে দিয়ে কি করাবো সেটা আমি বুঝবো, তুমি বুঝবে না। সুতরাং তুমি ওয়েট করো, তুমি দেখো আমি তোমাকে দিয়ে কি করাই। একবার বলেছিলাম যে স্যার আমি এরকম একটা চরিত্র করতে চাই, প্রচন্ড বকা দিয়েছিলেন স্যার, প্রচন্ড বকা দিয়েছিলেন যে খবরদার, তুমি কি করতে পারবে এটা আমি জানি, তুমি জানো না। এরকম ক্ষমতা তো সব মানুষকে আল্লাহ পাক দেন না, এটা হুমায়ুন স্যারকে দিয়েছিলেন। তো উনি যখন যেভাবে আমাকে নাচিয়েছেন আমি সেভাবেই নেচেছি। দুর্ভাগ্য স্যার নেই, থাকলে আরো অনেক অনেক কিছু হতো, অনেক কিছু আমরা করা বড় হতো। অভাগা। হুমায়ুন আহমেদ শব্দটা বা নামটা শোনার সাথে সাথে কোন প্রসঙ্গটা, কোন বিষয়টা আপনার মনে প্রথম চলে আসে? সব বিষয় একসঙ্গে, একজন ভালো মানুষ, একজন সৎ মানুষ। আমি এত বছরে কখনো দেখিনি যে হুমায়ুন আহমেদ কোনো 2 নম্বর চিন্তা করেছেন, কোনো সুযোগ নেবার চিন্তা করেছেন, কোনো অন্যায় করার চিন্তা করেছেন, আমি কখনো দেখিনি, কখনো দেখিনি। আমার বাবাকে দেখেছি, হুমায়ুন স্যারকে দেখেছি, এরপর আমাকে অনেক চিন্তা করতে হবে আর কাউকে দেখেছি কিনা। হুমায়ুন আহমেদ স্যারের অনেক ইতিবাচক দিক সম্পর্কে তো আমরা জানি, তারপরেও যখন একটা মানুষকে কাছ থেকে আমরা দেখি বা মিশি তখন কিন্তু তার ইতিবাচক নেতিবাচক সবগুলো দিক সম্বন্ধে অবগত হওয়া যায়। সেই সুযোগটা তো নিশ্চয়ই আপনারও হয়েছে। আপনার কাছ থেকে যদি জানতে চাই যে ওনার এমন কোনো একটা দিক যেটা আপনার কাছে মনে হতো যে না স্যার এটা এরকম না করলেও পারতেন, বা এই দিকটা নিয়ে আপনার মনে একটু রয়েছে যে না স্যারের এইটা একটা নেতিবাচক দিক বলে আমি বলতে চাই, সেটা কি হতে পারে? আমি আসলে পাইনি। আপনি বলতে পারেন যে আপনি হয়তো বা অন্ধ শ্রদ্ধা করেন সেজন্যই, কিন্তু আমি আসলে দেখিনি। স্যার রাগ হতেন, অনেকে বলেন যে স্যার প্রচণ্ড রাগে, কিন্তু এত বছরে আমি একজন মানুষের মুখে কোনো প্রচণ্ড রাগের মুহূর্তেও অশ্লীল শব্দ শুনিনি। আমরাই পারি না, রাগ হয়ে গেলে একটা অশ্লীল শব্দ বলে ফেলি। আমি এত বছরে কখনো হুমায়ুন স্যারের মুখে প্রচণ্ড রাগের সময়ও কোনো অশ্লীল শব্দ উচ্চারণ করতে শুনিনি। রাগের সময়টা উনি তাহলে কি করতেন, কিভাবে প্রকাশ গালি করতেন? প্রকাশ করতেন, রাগ হতেন, গালিগালাজ করতেন, কিন্তু কখনো অশ্লীল শব্দ ব্যবহার করেননি। এবং এ যাবৎকাল উনি যতজনের সঙ্গে যে কারণে রাগ হয়েছেন সেগুলি যথাযথ ছিল। আমরা তো করি না যে এনার সঙ্গে রাগ করবো, রাগ করলে তো এটা ক্ষতি হয়ে যাবে, এই কাজটা পাবো না, উনি কি ভাববেন, এগুলি উনি কখনো ভাবেননি। যেটা ন্যায় সেটা ন্যায় বলেছেন, যেটা অন্যায় সেটা অন্যায় বলেছেন, যেটি পছন্দ হয়েছে সেটি করেছেন, যেটি পছন্দ হয়নি সেটি করেননি। এরকম মানুষ কজন বলেন? সবাই সুযোগ সন্ধানী, সুযোগের জন্য টুক করে একটা রং ধরে ফেলে আমরা। অনেক সময় উনি রাগের মাথায় শুটিং সেটে কাউকে কাউকে শাস্তি দিতেন, সেটা খুব অদ্ভুত অদ্ভুত শাস্তি ছিল, এরকম কিছু গল্প আমরা শুনেছি। অত্যন্ত শ্রদ্ধাভাজন শিল্পী আমাদের একজন, উনি শুটিং সেটে একজন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরকে অশ্লীলে বলা যাবে না, প্রায় অশ্লীল একটি শব্দ উচ্চারণ করে গালি দিয়েছিলেন। আচ্ছা, স্যার সঙ্গে সঙ্গে বললেন প্যাক আপ। কারণ উনি শুটিং সেটে পুরো অশ্লীল না, অর্ধেক অশ্লীল শব্দে একজন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরকে বকা দিয়েছেন। এটি স্যার নিতে পারেননি, শুটিং প্যাক আপ করেছেন। একটা শুটিং প্যাক আপ মানে কি, ওই দিনের টাকা সবাইকে দিতে হবে, কিন্তু স্যার ওই অশ্লীল গালিটি নিতে পারেননি, যেটা আমরা হরদম বলি, যেটাকে আমরা গালি বলি না, এরকম করতে। এগুলো কিন্তু আসলে শিক্ষণীয় বিষয়। এই মানুষগুলোর এই বিষয়গুলো থেকে আমরা অনেক কিছু আসলে শেখার আছে, উদ্বুদ্ধ হওয়ার আছে। স্যারের সুপারফিশিয়াল অনেক কিছু ছিল যেটা দেখে মানুষ হয়তো ভুল বুঝতো কেউ কেউ, কিন্তু কেউ তো আমরা ডিপলি চিন্তা করতে পারি না, অনেকেই পারি না। তো যখন ডিপলি কেউ চিন্তা করবে তখন হুমায়ুন আহমেদের মতো মানুষ
বাংলাদেশে খুঁজে বের করা কঠিন। বর্তমানে অনেক অনেক কাজ আপনি তো করে চলেছেন নিয়মিত, এবং যদি বলি যে নানান ধরনের চরিত্র করা হচ্ছে, চলচ্চিত্র বলি, নাটক বলি, বিভিন্ন মাধ্যমেই। তারপরেও এমন কোনো চরিত্র কি কখনো মনে হয় যে হুমায়ূন আহমেদের সাথে এমন একটা চরিত্র করার খুব ইচ্ছে ছিল বা করা হয়নি, একটা আফসোস রয়ে গেছে? হ্যাঁ, অবশ্যই আফসোস রয়ে গেছে, 100% আফসোস। কি ধরনের চরিত্র? সেটা আমি জানি না, সেটা বোধহয় হুমায়ূন স্যার জানতেন। আচ্ছা, আমি কোন ধরনের চরিত্র করলে দর্শকের আরো কাছে যেতে পারতাম, দর্শকের আরো ভালোবাসা পেতে পারতাম, আমার মনে হয় সেটি হুমায়ূন স্যারই জানতেন, আমার জানার কথা না। আর এখন আমার 4টি সিরিয়াল অন এয়ার হচ্ছে, বাট যদি বলেন যে 4টি সিরিয়ালের চরিত্র কেমন, আমি বলবো সবই এক। যদি বলেন যে হুমায়ূন স্যার মারা যাওয়ার পর কতগুলি কাজ করেছেন, সেগুলি কেমন, আমি বলবো স্যার চলে যাওয়ার পর যতগুলি নাটক করেছি সবই এক, যতগুলি ছবি করেছি সবই এক। আপনার জায়গা থেকে এটা খুব ব্যথার একটা জায়গা যে আরো কয়েকটা বছর ওনাকে যদি পাওয়া যেত, তাহলে হয়তো আপনার অভিনয় জীবনটা আরো বর্ণাঢ্য হতে পারত, এমন একটা আফসোস নিশ্চয়ই আজীবনই থাকবে। হতো। আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। হুমায়ূন আহমেদের জন্মবার্ষিকী যেহেতু আজ, তাকে উদ্দেশ্য করে যদি কিছু বলতে চান। বাংলা ভিশনকেই বলি, জি। কারণ অনেকেই তো হুমায়ূন স্যারকে ভুলে যাওয়া শুরু করেছেন। আমার মনে হয় প্রথম দিকে যে আয়োজন হতো স্যারের জন্মবার্ষিকীতে কিংবা মৃত্যুবার্ষিকীতে, এখন কিন্তু সেরকম হয় না। বাংলা ভিশন স্যারের জন্য এটুকু আয়োজন করেছেন, এজন্য তাদের প্রতি আমার অনেক কৃতজ্ঞতা। সুন্দর কিছু অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করেছেন, যেটা আমাদের দর্শকদেরকে নিশ্চয়ই ভীষণ ভালো লাগার অনুভূতি দিয়েছে আমার বিশ্বাস। আজকের আমাদের সাথে আসার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, এবং আপনার অভিনয় জীবনে এভাবেই এগিয়ে চলুক দিনের পর দিন দর্শকদের ভালোবাসা নিয়ে। শুভকামনা থাকবে। ধন্যবাদ। দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বীরোত্তম CR দত্ত রোড, ঢাকা 1205। ফোন 96320303 আমাদের ইমেইল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের একটি উক্তি বলেই বিদায় নেব আজ। তিনি বলেছেন, সত্য কথাগুলো সবসময় বক্তৃতার মতো শোনায়, মিথ্যাগুলো শোনায় কবিতার মতো। দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাটি দিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।